পুতিনের বার্ষিক সংবাদ সম্মেলন ও সিরিয়া ইস্যুতে কথা বলতে এই মুহূর্তে স্টুডিওতে আছেন আমাদের সহকর্মী সতীর্থ কর্মকার। সতীর্থ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এখন বিদেশের আয়োজনে। আমরা একটি প্রতিবেদন দেখছিলাম, সেই জায়গা থেকে যদি বলি, এই যে ইউক্রেন ইস্যুতে আলোচনায় বসতে পুতিনের আগ্রহ, এটা কি আসলে তার নমনীয়তা বলবেন নাকি নতুন কোনো কৌশল? অথবা যদি জিজ্ঞেস করি যে শেষ পর্যন্ত কি আসলে যুদ্ধ বন্ধের সম্ভাবনা আছে কিনা, বা থাকলেও কতটা? আসলে পুতিনের মতো একজন রাজনীতিবিদ তিনি মনে মনে কোন কৌশল ঠিক করছেন সেটি বাইরে থেকে অনুধাবন করা কঠিন, কিন্তু তিনি যখন এই বক্তব্য দিচ্ছিলেন, অর্থাৎ বার্ষিক সভায় যে ভাষণটি দিয়েছেন, তিনি দুটি জিনিস বলেছেন। এক, রাশিয়া নিঃশর্ত যুদ্ধবিরতির আলোচনা চায়, তার মানে তারা ইউক্রেনের থেকে কোনো শর্ত মেনে নিয়ে আলোচনাটি করবে না, এবং তিনি বারবার বলেছেন ইস্তানবুল চুক্তির ভিত্তিতেই যুদ্ধবিরতি তিনি যাবেন। এখানে যদি আমরা খেয়াল করি, ইস্তানবুল চুক্তিটি এ কারণেই প্রাসঙ্গিক, কারণ এই যে যুদ্ধ শুরুর পর আমরা জানি যে খাদ্যশস্য রপ্তানির দিক দিয়ে ইউক্রেন এবং রাশিয়ার যে সক্ষমতাটা, গোটা ইউরোপে রুটির ঝুড়ি বলা হয় ইউক্রেনকে। সুতরাং এই দুটি দেশের মধ্যে যখন যুদ্ধ চলছিল তখন কিন্তু ইউরোপে খাদ্য সংকট হয়, এবং আমরা জানি যে পুতিন কিন্তু বারবারই পশ্চিমাদের থেকে যুদ্ধটি বন্ধের চাপ একটি ভোগ করছিলেন। তার কারণ হচ্ছে এই যুদ্ধের কারণে যে অর্থনৈতিক বিপর্যয়টি তৈরি হওয়া। সুতরাং পুতিন এই মুহূর্তে এটি বুঝতে পারছেন যে ডোনাল্ড ট্রাম্প, যিনি শপথ গ্রহণ করবেন 20 জানুয়ারি, তিনি কখনোই চাইবেন না এই যে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বে যে অর্থনৈতিক খাদ্য সংকটটি রয়েছে সেটি বাড়তে থাকুক। সুতরাং ইস্তানবুল চুক্তির আওতায় আলোচনাটি করা হচ্ছে ইউক্রেনকে তাহলে এটিতে সম্মত হতে হবে যে ইউক্রেন এই চুক্তিতে সম্মত হওয়ার পর, যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পরে তারা যে খাদ্যশস্যটি রপ্তানি করে ইউরোপে, সেটিতে তারা সম্মত হবে, অর্থাৎ ইউক্রেন থেকে আবারও ইউরোপে খাদ্যশস্য যাবে। এবং এখানে মধ্যস্থতাকারী হিসেবে যে ইউক্রেনকে যে এই খাদ্যশস্যগুলো যাচ্ছে সেগুলো দেখভাল করবে তুরস্ক এবং জাতিসংঘ। তাহলে এখানে রাশিয়ার লাভ সেটি হচ্ছে রাশিয়া অন্তত পশ্চিমাদের কাছ থেকে এই চাপটি পাবে না যে যুদ্ধের কারণে এই অর্থনৈতিক সংকটটি হচ্ছে। সুতরাং পুতিনের এই নমনীয়তাটি এই ইঙ্গিত করে যে নেটো সহ পশ্চিমা যে দেশগুলো, ইউরোপের দেশগুলো, তারা মূলত চায় যে যুদ্ধটি যারা করছে যে দুই পক্ষ তাদের মধ্যে সীমাবদ্ধ থাক, কিন্তু তাদের যুদ্ধের কারণে খাদ্য সংকটটি যেন তৈরি না হয় এবং এই যে খাদ্যগুলো ইউরোপে আসে সেই ব্যবস্থাটি যেন সচল হয়। সুতরাং এটি যুদ্ধবন্ধের নমনীয় ইঙ্গিত না হলেও ইউরোপের থেকে যে পুতিনের উপর একটি চাপ পড়ছে এবং ইগোর কিরিলভকে হত্যার পর ইউক্রেনও যে সক্ষমতার জানান দিচ্ছে, বা উত্তর কোরিয়ার সেনাদের ব্যবহার করেও রাশিয়া যে খুব বেশি ইউক্রেনকে দমাতে পারছে, এটি যেহেতু পরিষ্কার না, পুতিন এক ধরনের সমঝোতা বা এক ধরনের শান্তির ইঙ্গিত আসলে এই বক্তব্যে দিয়েছেন। এবার যদি সিরিয়া ইস্যুতে জিজ্ঞেস করি, সিরিয়া ইস্যুতে আসলে রাশিয়ার অবস্থানটা কি মনে হচ্ছে? অন্তর্বর্তী সরকারের সঙ্গে মস্কোর সম্পর্ক কোন দিকে যেতে পারে বলে আপনার মনে হয়? এখানে পুতিন কিন্তু শুরু থেকেই বলছেন যে বাশার আল আসাদের পতনের পরেও এখানে যে রাশিয়ার পতন হয়েছে, এই যে সংগঠনগুলো আসলে বাশার আল আসাদের পতনের সাথে জড়িত ছিল, তাদের জয় হয়েছে, এটি তিনি মেনে নিতে রাজি নন। তিনি মনে করেন মস্কো এখনও সেখানে জয়ী অবস্থানেই আছেন। এবং এখানে আরেকটি উল্লেখযোগ্য বিষয়, আপনি বলছিলেন অন্তর্বর্তী যে সরকার তার সাথে মস্কোর যে সম্পর্ক, আমরা যদি দেখি যে এই আসাদ বিদ্রোহীদের মধ্যে তাহরির আল শাম, যারা এই যে মূল সংগঠনটি আসাদ বিদ্রোহীদের, তাদের কিন্তু এই মুহূর্তে মাথা ব্যথার কারণ হচ্ছে ইসরায়েল। কারণ ইসরায়েল গোলান মালভূমি সহ নানা জায়গায় তারা একটি সৈন্য দখল নিয়ে একটি চালিয়ে যাচ্ছে, তার একটি সক্ষমতা চালাচ্ছে। সেটি যেমন রাশিয়া ভালো চোখে দেখছে না, তেমন সিরিয়াকে যদি শাসন করতে হয় তাহরির আল শামসের, বা এই সংগঠনটি যদি সিরিয়ার সরকারের জায়গায় একটি দক্ষতা দেখাতে চায়, তার কিন্তু একটি মিত্র শক্তির প্রয়োজন হবে। সুতরাং তারা যদি রাশিয়ার সাথে এক ধরনের নেগোসিয়েশনে যায়, আমরা দেখেছি যে তার্তুস যে বন্দর সেটি ছাড়া রাশিয়ার যে মূল দুটি সেনাঘাঁটি সেটি কিন্তু সিরিয়াতে এখনও আছে। অর্থাৎ তাহরির আল শামসের পক্ষ থেকে এরকম একটি বার্তা দেওয়া হচ্ছে তারা তুরস্কের সাথে, তারা রাশিয়ার সাথে এই নেগোসিয়েশনটি করতে চায় যেন ইসরায়েল এই ভূখণ্ডে আলাদা করে কোনো আধিপত্য না করে, এবং রাশিয়াকে সামনে রেখে তারা ইসরায়েলকে এই ভূখণ্ড থেকে যেমন প্রতিহত করতে পারে, তেমন এই যে সিরীয় সরকার, যে নতুন সরকার গঠিত হবে, সেখানে জানি তারা কোনো না কোনোভাবে ভূমিকা রাখতে পারে। এবং আরেকটি বিষয় যেটি জরুরি, সেটি হচ্ছে এই দুটি জায়গাতেই রাশিয়াকে নির্ভর করতে হবে তুরস্কের উপর। তুরস্কও কিন্তু চায় না যে ইসরায়েল সিরিয়া এই ধরনের আধিপত্য দেখাক, কিন্তু রুশ মিলিটারি যদি আজকে থাকে, সিরিয়ায় থাকে, সেখানে তুরস্কও কোনো আপত্তি করবে না। একটু প্রশ্ন করতে চাই, আপনি বলছিলেন যে সিরিয়া যদি রাশিয়ার সাথে একটা নেগোসিয়েশনে যায়, নেগোসিয়েশনে কি যাবে? আপনার আসলে কি মনে হয়? আসলে এই মুহূর্তে সিরীয়দের কাছে দুটি পথ খোলা আছে। একটি পথ হচ্ছে তারা ইসরায়েলের এই যে জবরদখল করা, তারা যে ভূমি অধিগ্রহণ করছে, তারা ইসরায়েলের সাথে বিষয়টি নিষ্পত্তি করতে পারে, কিন্তু বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান দেখে মনে হচ্ছে তিনি মধ্যপ্রাচ্যের কোনো দেশের সাথে ওই ধরনের ছাড়ে যাবেন না, এবং তিনি ভালো করেই জানেন যে সিরিয়ার পাশে এখন লেবাননের হিজবুল্লাহ দাঁড়াবে না এবং ইরানেরও সেই সক্ষমতা নেই। সুতরাং তাহরির আল শামের মতো আরও যারা বিদ্রোহী সংগঠন, এই আসাদ বিদ্রোহীদের যাদের আমরা চিহ্নিত করি, তাদের জন্য তো খুব বেশি করে এটি দরকার যে ইসরায়েলের বিরুদ্ধে একটি
শক্ত প্রতিরোধ গড়ে তোলা, সেটি তো তারা ইরান বা লেবাননের থেকে পাচ্ছে না। সুতরাং এই মুহূর্তে তারা যদি রাশিয়ার সেনাঘাঁটি সিরিয়ায় থাকতে দিয়ে রাশিয়াকে ওই নৌবন্দর এবং তাদের যে সামরিক সক্ষমতা তারা যেটি চালাচ্ছে সিরিয়ায়, সেটি যদি তারা রাখার অনুমতি দিয়ে ইসরায়েলকে গোলান মালভূমি থেকে প্রতিহত করতে পারে, বা ইসরায়েলের এই যে জবরদখলটি চলছে, এই যে অধিগ্রহণ চলছে, সেটিকে তারা সরিয়ে ফেলতে পারে, তাহলে রাশিয়া ছাড়া আর কোনো দেশের সাথে তাদের তো সরাসরি সরকার গঠন নিয়ে কোনো ঝামেলায় পড়তে হচ্ছে না। সুতরাং এটি HTS এর কাছে একটি অপশন, এটি সুযোগ যে তারা এই ধরনের চুক্তিটি তারা বাস্তবায়ন করলে বা রাশিয়ার সাথে নেগোশিয়েট করলে তাদের সুবিধা হবে, কিন্তু তারা সরাসরি এই ধরনের কোনো বক্তব্য দিচ্ছে না। পাশাপাশি তারা এটিও কিন্তু সাফ জানিয়েছে যে তারা ইসরায়েলের সাথে সরাসরি কোনো বিরোধেও জড়াতে চায় না। সুতরাং এই যে পুতিন যখন এই ধরনের বক্তব্য দিচ্ছেন যে তার এখনও নির্ভর করে যে রাশিয়ার সেনারা এখনও সিরিয়াতে সঠিক অবস্থানেই আছে, সিরিয়া তাদের পরাজয় হয়নি, সুতরাং পুতিনের এই আভাস থেকে এটুকু অনুমান করা যায় যে এই দুই পক্ষ একটি নেগোসিয়েশনে আসলেও আসতে পারেন, আন্তর্জাতিক বিশ্লেষকরা তাই বলছেন। মিম, সতীর্থ, আপনাকে ধন্যবাদ আমাদের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, পুতিনের বার্ষিক সংবাদ সম্মেলন ও সিরিয়া ইস্যুতে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত ছিলেন সহকর্মী সতীর্থ কর্মকার।